এখন আমরা আছি ঐতিহাসিক রাংকুট বুদ্ধনগর। এটাকে রামগড় বলা হয়। এখানকার স্থানীয় যে মানুষজন আছে তারা এটাকে রামগড় নামে অভিহিত করে থাকে। এখানে রামপুর আর কি। তো এখানে কি কি দেখার জিনিস আছে কিংবা দর্শনীয় বিষয়গুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। সমুদ্র তো অনেক দেখা হলো, এবার একটু ইতিহাসের দিকে যাওয়া যাক। বাবুভাই চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ঠিক বলেছিস, সমুদ্র মানুষের মনকে বিশাল করে আর ইতিহাস করে সমৃদ্ধ। রামো জায়গাটা শুধু সুন্দর নয়, এর একটা গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। বিশেষ করে বৌদ্ধ ধর্মের বিকাশে এর ভূমিকা অপরিসীম। সকালের নাস্তা সেরেই আমরা বেরিয়ে পড়লাম। হোটেলের সামনে থেকে একটা সিএনজি অটোরিকশা ভাড়া করলাম। চালকের নাম রশিদ, বেশ হাসিখুশি যুবক। আমাদের গন্তব্যের কথা শুনেই তার মুখে চওড়া হাসি ফুটে উঠল। অহ, রাংকুট যাইবেন? ভালা জায়গা। শীতের সকালে ওই দিকের রাস্তাটা খুব সুন্দর, চলেন সাব। সিএনজি চলতে শুরু করল। কক্সবাজারে ব্যস্ত কলাতলি মোড় পেরিয়ে গাড়ি যখন মেরিন ড্রাইভ ছেড়ে চট্টগ্রামের প্রধান সড়কের দিকে মোড় নিল, চারপাশের দৃশ্যপট ধীরে ধীরে বদলাতে শুরু করল। উঁচু উঁচু হোটেল আর কোলাহল পেছনে ফেলে আমরা প্রবেশ করলাম এক শান্ত সবুজ গ্রামীণ পরিবেশে। দুই পাশে দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত। ভোরের সোনায় মোড়ানো শিশির কণাগুলো ধানের ডগায় মুক্তোর মতো চিকচিক করছে। হিমেল বাতাস এসে লাগছে মুখে, শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে দিচ্ছে, কিন্তু তা বেশ আরামদায়ক। আমি মুগ্ধ হয়ে চারপাশ দেখছিলাম। বাবুভাই আমার দিকে তাকিয়ে বললেন, দেখছ, শহর থেকে বের হলেই বাংলাদেশটা কত সুন্দর। এই যে সবুজ, এই যে শান্ত পরিবেশ, এটাই তো আমাদের আসল পরিচয়। আমি বললাম, সত্যি বাবুভাই, এই দৃশ্যগুলো মনকে কেমন যেন শান্ত করে দেয়। মনে হয় জীবনের সব জটিলতা কত তুচ্ছ। রাস্তার ধারে ছোট ছোট বাজার চোখে পড়ছে। গ্রামের মানুষজন তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। কেউ ক্ষেত থেকে সবজি কুলছে, কেউ বা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। তাদের সহজ সরল জীবনযাত্রা দেখতেও ভাল লাগছিল। রশিদ ভাই, আমাদের চালক, মাঝে মাঝে এটা সেটা দেখাচ্ছিলেন। ওই যে পাহাড় দেখা যায়, ওইটা পরেই রামু বাজার। প্রায় ঘণ্টাখানেকের যাত্রা শেষে আমরা রামু চৌমোহনী স্টেশনে এসে পৌঁছালাম। এখান থেকে রাংকুট বিহারের পথটা একটু ভিন্ন। প্রধান সড়ক ছেড়ে আমাদের সিএনজি একটা অপেক্ষাকৃত সরু রাস্তায় প্রবেশ করল। এই রাস্তা দুই পাশে সারি সারি গর্জন গাছ, যা এই অঞ্চলের এক অন্যতম বৈশিষ্ট্য। গাছের ফাঁক দিয়ে চুইয়ে আসা সকালের নরম রোদ রাস্তায় অদ্ভুত সুন্দর এক আলপনা তৈরি করেছে। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার। সিএনজি থেকে নামতেই এক অপার্থিব নিস্তব্ধতা আমাদের গ্রাস করল। শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির এক নির্জন কোলে যেন যত্ন করে গড়ে তোলা হয়েছে এই আশ্রমটি। প্রধান ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই মনটা এক অনাবিল শান্তিতে ভরে গেল। চারদিকে সবুজের সমারোহ, পরিপাটি করে সাজানো বাগান আর প্রাচীন স্থাপত্যের নিদর্শন। বিহারের মূল আকর্ষণ এখানকার বিশাল বিশাল বৌদ্ধ মূর্তি। আমরা প্রথমেই গেলাম সেই বিখ্যাত ১০০ ফুট লম্বা গৌতম বুদ্ধের সিংহসজ্জা মূর্তির কাছে। বিশাল পাহাড়ের পাদদেশে খোলা আকাশের নিচে শায়িত এই মূর্তিটি দেখলেই মনে এক ধরনের জিদ জন্মে। সোনালী রঙের মূর্তিটি সকালের আলোয় ঝলমল করছে। বুদ্ধের মুখমণ্ডলে এক অনির্বচনীয় প্রশান্তি আর নির্লিপ্ত হাসি। মনে হয় যেন জগতের সকল দুঃখ কষ্ট জড়া থেকে তিনি মুক্ত। আমরা অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলাম সেই মূর্তির সামনে। বাবু ভাই নিচু স্বরে বললেন, দেখ, এই মূর্তির বিশালতা শুধু তা আকারে নয়, তার ভাবেও। এই সিংহসজ্জা হল বুদ্ধের মহাপরিনির্বাণের প্রতীক, অর্থাৎ জাগতিক সকল বন্ধন থেকে তার মুক্তি। এই শান্তির খোঁজেই তো মানুষ ছুটে বেড়ায়। আমরা ধীর পায়ে পুরো এলাকাটা ঘুরে দেখতে লাগলাম। এখানে ছোট বড় অনেক প্যাগোডা রয়েছে, কোনোটি সোনালী, কোনোটি সাদা। স্থাপত্য রীতিতে বার্মা আর থাইল্যান্ডের প্রভাব স্পষ্ট। একটা উঁচু টিলার উপরে রয়েছে মূল বিহারটি। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। সিঁড়ির প্রতিটি ধাপে যেন লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস আর অসংখ্য পুণ্যার্থীর পায়ের ছাপ। উপরে উঠতে আমাদের চোখে পড়ল ধ্যানমগ্ন বুদ্ধের বিভিন্ন মূর্তি, কোনোটি অভয় মুদ্রায়, কোনোটি ভূমি স্পর্শ মুদ্রায়। প্রতিটি মূর্তির সামনে পুণ্যার্থীরা ধূপ, মোমবাতি আর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। বাতাসে ভেসে আসছে ধূপের এক পবিত্র মিষ্টি সুবাস। মাঝে মাঝে ভেসে আসছে ঘণ্টার টুংটাং শব্দ, যা এই পরিবেশকে আরও ধ্যান গম্ভীর করে তুলেছে। আমরা একজন বৌদ্ধ ভিক্ষু বা ভান্তে তার দেখা পেলাম। তিনি শান্তভাবে পুরো এলাকাটা তত্ত্বাবধান করছিলেন। আমরা তার কাছে গিয়ে আমাদের পরিচয় দিলাম। তিনি মৃদু হেসে আমাদের স্বাগত জানালেন। তার মুখে কোনো রকম ব্যস্ততা বা বিরক্তির ছাপ নেই। বাবুভাই তার সাথে কথা বলা শুরু করলেন। ভান্তে, এই বিহারের ইতিহাস সম্পর্কে যদি কিছু বলতেন। ভান্তে ধীর শান্ত কণ্ঠে বলতে শুরু করলেন, এই রাংকুট বিহারের ইতিহাস বহু প্রাচীন। বলা হয় মহামতি অশোকের সময়েই এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচার ঘটে। এই বিহারটি বিভিন্ন সময় নির্মিত ও সংস্কার হয়েছে। রাংকুট শব্দটি এসেছে রামকোট বা রামকোট থেকে। কথিত আছে এখানকার পাহাড় থেকেই মোগলদের বিরুদ্ধে আরাকানিদের প্রতিরোধ করা হতো।
তিনি আরও জানালেন, এখানকার মাটি খুঁড়ে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, যা এই স্থানের প্রাচীনত্বকে প্রমাণ করে। এই বিহারটি এখন শুধু একটা উপাসনালয় নয়, এটি একটি জ্ঞানচর্চার কেন্দ্র। তার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যেন আমরা ইতিহাসের কোনো এক জীবন্ত অধ্যায়ের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। যেদিকে তাকাচ্ছি সবকিছুতেই যেন একটা গল্প লুকিয়ে আছে। সবচেয়ে অবাক হলাম এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে। বিশাল এই চত্বরের কোথাও এক টুকরো ময়লা নেই, সবকিছু ছবির মতো সাজানো গোছানো। কয়েকজন স্বয়ংসেবক নীরবে তাদের কাজ করে যাচ্ছেন। তাদের নিষ্ঠা দেখেও খুব ভালো লাগলো। একপাশে দেখলাম একটা বড় বোধিবৃক্ষ, এর নিচে বসে কয়েকজন পুণ্যার্থী নিঃশব্দে প্রার্থনা করছেন। আমরাও গিয়ে সেই গাছটির নিচে একটি বাঁধানো বেঞ্চে বসলাম। এখান থেকে পুরো উপত্যকাটা খুব সুন্দর দেখা যায়। সবুজ পাহাড় আর মেঘমুক্ত নীল আকাশ, সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য। আমরা অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। কোনো কথা বলতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল নীরবতারও যেন একটা ভাষা আছে, যা শুধু অনুভব করা যায়। আমার মনের ভেতরে সব অস্থিরতা, চঞ্চলতা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। এক গভীর প্রশান্তি এসে ভর করছিল হৃদয়। বাবু ভাই আমার দিকে তাকিয়ে বললেন, কিরে, কেমন লাগছে? আমি বললাম, অসাধারণ বাবু ভাই, ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছে যেন অন্য কোনো জগতে চলে এসেছি। এখানকার প্রতিটি কণাই যেন শান্তি মেশানো। বাবু ভাই বললেন, এটাই এই ধরনের জায়গার মাহাত্ম্য। এখানে এলে মানুষ নিজের ভিতরের সত্তার সাথে সংযোগ স্থাপন করতে পারে। আমাদের যান্ত্রিক জীবনে এই শান্তিটুকুই তো হারিয়ে গেছে। আমরা প্রায় দুপুর পর্যন্ত সেখানে কাটালাম। প্রতিটি মূর্তি, প্রতিটি প্যাগোডা আর প্রতিটি কোণ আমরা ঘুরে ঘুরে দেখলাম। ফেরার পথে সিএনজিতে বসেও আমরা দুইজনেই চুপচাপ ছিলাম। মনের মধ্যে তখনও রাংকুটের সেই শান্ত পরিবেশের রেশ রয়ে গেছে। রশিদ ভাই বোধহয় আমাদের অবস্থাটা বুঝতে পারছিলেন, তাই তিনিও কোনো কথা না বলে মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। যখন আমরা কক্সবাজারের কোলাহলপূর্ণ পরিবেশে ফিরে এলাম, তখন মনে হলো যেন এক স্বপ্ন রাজ্য থেকে হঠাৎ বাস্তবে ফিরে এসেছি। সমুদ্রের গর্জন, মানুষের ভিড়, গাড়ির হর্ন, সবকিছুই আবার আগের মতো। কিন্তু আমার ভেতরে কি যেন একটা বদলে গেছে। বিকেলের ম্লান আলোতে সমুদ্রের দিকে তাকিয়ে আমার মনে হলো, এই সমুদ্রের গর্জনের ভেতরেও এক ধরনের ছন্দ আছে, এক ধরনের শান্তি আছে, যা আমি আগে খেয়াল করিনি। রাতে হোটেলে ফিরে বাবুভাই বললেন, আজকের দিনটা অনেকদিন মনে থাকবে, তাই না? আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললাম, শুধু মনে থাকবে না বাবু ভাই, এই দিনটা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। শান্তি যে শুধু বাইরে নয়, নিজের ভেতরেও খুঁজে নিতে হয়, তা আজ হাড়ে হাড়ে টের পেলাম।